আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশে রাজনীতি নেই, যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া। প্রশাসন, বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে। সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার, যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে। তার মানে ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে। চলুন আলোচনা করে দেখা যাক। তত্ত্বাবধায়ক সরকার আবার আলোচনায়, আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের ঘণ্টা। দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে, ইউনূস তুই কবে যাবি? ইউনূস সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ। যে সরকার 2024 সালে সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল, তার নেই কোনো সাংবিধানিক ভিত্তি, নেই জনগণের অনুমোদন। তারা শুরু থেকেই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, বিচারপতিদের সইজাল করে 106 ধারা দেখিয়ে এক ধরনের ভুয়া বৈধতার গল্প বানিয়ে। কিন্তু বাস্তবতা হলো এই সরকারের পায়ের নিচে এখন আর কোনো মাটি নেই। ঠিক এমন সময়ে আপিল বিভাগে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের শুনানি। এটি যেন রাজনৈতিক মঞ্চে নতুন এক দিক নির্দেশনা। আজ 7 সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সেই শুনানি চলছে। যুক্তি উপস্থাপন করছেন ডক্টর শরীফ ভুইয়া, যার বক্তব্যে একটি স্পষ্ট সুর লক্ষ্য করতে পাই আমরা। সেটি হচ্ছে, বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, তারা সংবিধান ব্যাখ্যায় ভুল করেছেন, কারণ তারা দেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল আওয়ামী লীগের দাবিতেই। তৎকালীন ত্রয়োদশ সংশোধনী ছিল এক বিরল রাজনৈতিক ঐক্যমত্যের ফল, যার ফলে দেশে প্রথমবারের মতো একটি নির্বাচনী আস্থার পরিবেশ তৈরি হয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে সেই সরকারই একমাত্র সফলভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল, মানে আওয়ামী লীগ সরকার। কিন্তু পরে আওয়ামী লীগ সেই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয়, যখন তারা বুঝে যায় এই কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ক্ষমতায় ফেরা তো দূরের কথা। আর তখনই শুরু হয় তত্ত্বাবধায়ক বিরোধী আন্দোলন এবং শেষ পর্যন্ত আদালতের রায়কে হাতিয়ার করে ব্যবস্থাটি বাতিল করা হয়। কিন্তু আজ ইতিহাস ঘুরে আবার একই জায়গায় এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের পতনের পর দেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শুরু থেকেই দাবি করছেন তিনি সবার সরকার চালাচ্ছেন। বাস্তবে দেখা যাচ্ছে সেটি আর কারো নয়, কেবল তার নিজস্ব গোষ্ঠীর স্বার্থ রক্ষার মিশন। কোনো নির্বাচনই হয়নি, কোনো সাংবিধানিক প্রক্রিয়া মানা হয়নি, এমনকি যে আদালতের নির্দেশের কথা তারা বারবার বলছে তার কোনো কাগজও তারা দেখাতে পারেনি। এই সরকারের সিদ্ধান্ত, নিয়োগ, পদোন্নতি সবই এখন প্রশ্নের মুখে। এমন প্রেক্ষাপটে বিএনপি, জামায়াত ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সহ বিভিন্ন নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দল আবারও এক কণ্ঠে বলছে এখন সময় তত্ত্বাবধায়ক সরকারের, কারণ এই ব্যবস্থাই পারে একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। এই চাপের মধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্ব দেখা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, তারা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছেন এই সরকারকে এখন তত্ত্বাবধায়ক কাঠামোয় যেতে হবে। প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ সব জায়গায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তারা আর ইউনূসের নেতৃত্বে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না। ফখরুলের বক্তব্যের ভেতর এক ধরনের আনুষ্ঠানিক বিদায়ের ইঙ্গিত আছে। তিনি বলেছেন সরকারকে নিরপেক্ষতার পথে হাঁটতে হবে, দলীয় প্রভাব মুক্ত করতে হবে প্রশাসন। এর মানে দাঁড়ায় তারা মূলত ইউনূস সরকারের উপর আর আস্থা রাখছেন না, বরং তাকে অনুরোধ করছেন সরে দাঁড়াতে এবং ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিতে। ইউনূস সরকারের পতন এখন তাহলে সময়ের ব্যাপার মাত্র। এরপর জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে, হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলোর মধ্য দিয়ে ইউনূস নিজেকে প্রস্তুত করছেন এক ধরনের সম্মানজনক প্রস্থানের জন্য, কারণ তিনি জানেন আপিল বিভাগে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে রায় আসে তাহলে তার সরকারের কোনো বৈধতা আর থাকবে না। রাজনীতির মাঠে এখন কেউ প্রশ্ন করছে না তত্ত্বাবধায়ক ফিরবে কিনা,
প্রশ্নটা হচ্ছে কবে ফিরবে, কিভাবে ফিরবে, এবং যখন ফিরবে তখন কে থাকবেন তার নেতৃত্বে, মানে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ইউনূস যদি চলে যায়, প্রায় সবার মুখেই এক কথা, যেই থাকুন ইউনূস থাকছেন না। দেশের রাজনীতিতে তার ভূমিকা এখন শেষ। আসলে বাংলাদেশের মানুষ বরাবরই একই শিক্ষা পেয়েছে, দলীয় সরকার কখনোই নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আওয়ামী লীগ তা পারেনি, বিএনপি তো পারেইনি। যে ব্যবস্থাটি একবার আস্থা ফিরিয়ে দিয়েছিল সেটিকে রাজনৈতিক স্বার্থে ধ্বংস করা হয়েছে। আজ যখন সেই ব্যবস্থার জন্যই আবার জনগণ, আদালত, রাজনীতি সব পক্ষ একত্র হয়েছে, তখন এটা কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং গণ আন্দোলনের যৌক্তিক পরিণতি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে কি হবে? প্রথমত, দেশের অন্তত একটি রাজনৈতিক রোড ম্যাপ তৈরি হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আবার গ্রহণযোগ্যতা পাবে। তৃতীয়ত, জনগণ আবার ভোটের অধিকার ফিরে পাবে। এই তিনটি বিষয়ই ইউনূস সরকারের জন্য খুব বিপদ, কারণ একটি সৎ নির্বাচন মানেই তার সরকারের বিদায়। আদালতের শুনানি এখন মূল কেন্দ্রবিন্দুতে আছে আলোচনা। এখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটাই ঠিক করবে পরবর্তী রাজনীতির পথ। তবে সব দিক থেকে ইঙ্গিত একটাই, ইউনূসের দিন শেষ, তত্ত্বাবধায়ক সরকারের ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা কখনো শূন্য থাকে না, কেউ না কেউ এসে জায়গা দখল করে। পৃথিবীর সব দেশেই এটা সত্য, এবারও তাই হবে। কিন্তু এবারের পরিবর্তনটা ভিন্ন, কারণ এটি জনগণের চাওয়া থেকে উঠে আসছে, দলীয় ষড়যন্ত্র থেকে নয়, বা সন্ত্রাসীদের দ্বারা দখল করা নয়। মানুষ এখন শুধু পরিবর্তন চায় না, বৈধতার পুনর্জন্ম চায়। কে জানে, হয়তো ইতিহাসের চাকা আবার ঘুরছে আগের পথে। ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে, এই বাস্তবতা এখন আর কেবল অনুমান নয়, একটি দৃশ্যমান রাজনৈতিক বাস্তবতা বলেই তো মনে হচ্ছে। কি আপনার হচ্ছে না? আমার হচ্ছে। দেখা যাক কি। অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে দেশি বিদেশি চাপ, সেনা কর্মকর্তাদের আদালতে হাজির, রাজপথে আবারও আওয়ামী লীগের বড় শোডাউনের মধ্যে যমুনায় ফের শুরু হয়েছে সংলাপের নাটক। সেই সংলাপে বেঁধেছে নতুন গন্ডগোল। প্রথম দিনের আলোচনা শেষে বিএনপি নেতাদের কণ্ঠে বেজেছে সরকারি নিরপেক্ষতা নিয়ে সংশয়ের সুর। আর পরদিন জামাত এবং কিংস পার্টি এনসিপি নেতারা যে দাবি তুলেছেন, তাতে নির্বাচন তো দূরের কথা, বিপ্লবী সরকার গঠনের আহ্বান স্পষ্ট হয়েছে। দল দুটির দাবি অনুসারে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সাংবিধানিক আদেশ জারি করতে হবে। সেই আদেশ আবার রাষ্ট্রপতি করতে পারবেন না, সংবিধানের বাইরে গিয়ে এটি জারি করবেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ সংবিধান রক্ষার শপথ নিয়ে 14 মাস ক্ষমতার মসনদে বসার পর এখন রাষ্ট্রপতি এবং সংবিধান ছুঁড়ে ফেলার দাবি তোলা হচ্ছে নতুন করে। এটি করতে গেলে ডক্টর ইউনূসই হবেন সর্বময় ক্ষমতার অধিকারী। তার আদেশে প্রণীত হবে নতুন সংবিধানের আদেশ। সরকার ঘনিষ্ঠ দুই মিত্রর পক্ষ থেকে এমন আহ্বান ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন পরিণত করেছে দুরাশায়। বিএনপির সামনে নতুন করে নেমেছে অন্ধকার অমানিসা। সেই সঙ্গে ডক্টর ইউনূসের সর্বময় কর্তৃত্ব লাভ এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করার সুযোগও তৈরি হয়েছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাজনীতিতে সংকট দেখা দিলেই মিত্র রাজনৈতিক দলগুলোকে যমুনায় ডেকে পাঠানোর রেওয়াজ চালু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবারই সেই বৈঠক হয় দুই ধাপে। প্রথম দিন প্রধান উপদেষ্টা সঙ্গ দেন বিএনপি, জামাত ও কিংস পার্টি এনসিপি কে। এর পরের দিন সান্নিধ্য পান অন্য দলের নেতারা। তবে হঠাৎ করে এবার ঘটল ব্যতিক্রম। আকস্মিকভাবে 21শে অক্টোবর সন্ধ্যায় কেবল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন ডক্টর ইউনূস। পরদিন যমুনায় আলাদা বৈঠক হয় এনসিপি এবং জামাতের সঙ্গে। বিভিন্ন সূত্র বলছে, বিএনপির চাহিদা মেনেই হয় প্রথম দিনের একক আলোচনা। আর তাদের চাপ সামাল দিতে পরদিন ডাক পড়ে কিংস পার্টি এনসিপি এবং জামাত ইসলামের। বলা যায় 22শে অক্টোবর বৈঠক ছিল বিএনপিকে শাসিয়ে দেওয়ার জন্য। আলোচনা শেষে এনসিপি এবং জামাত নেতাদের বক্তব্য স্পষ্ট হয়ে ওঠে, বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন খুব সহজে পূরণ হচ্ছে না। যমুনায় 21শে অক্টোবরের আলোচনা শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে খুব অল্প কথাই বলেন বিএনপি মহাসচিব। তবে তাতে ছিল গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত। বোঝাই যায় অধ্যাপক ইউনূসের প্রতি খুব বেশি ভরসা করতে পারছে না ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্নে বিভোর দলটি। নতুন করে তারা প্রশ্ন তোলে সরকার নিরপেক্ষতা নিয়ে। যমুনার সামনে দাঁড়িয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক রেখে থাকলে তাদের অপসারণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার আদল দেওয়ার দাবিও তোলেন তিনি। সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন,
বিএনপি উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টাদের সরানোর দাবি তুলছে কিনা, এর জবাবে কৌশলে এড়িয়ে যান মির্জা ফখরুল। বলেন তারা নির্দিষ্ট কারো কথা বলেননি, তবে বেশ কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি ছাত্র উপদেষ্টাদের পক্ষপাত নিয়ে উদ্বেগ বিএনপির পিছু ছাড়ছে না। প্রায় 4 মাস আগেও একই দাবি তুলে শূন্য হাতে ফিরতে হয় দলটি। এমনকি ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশাক হোসেনকে বসানোর স্বপ্ন বলে দিতে হয় দলটিকে। মিত্র দলের অংশ হিসেবে 24 মে যমুনায় গিয়েছিলেন বিএনপি নেতারা। সে সময়ও তারা সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সে সময় বিএনপি জানায় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়া দরকার। উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বাদ দেওয়ার দাবি জানানো হয় বিএনপির পক্ষ থেকে। সেই বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 2 ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। তাদের কর্মকাণ্ডের কারণে সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে বিএনপি মনে করে। তবে বিএনপির বহু দাবির মতো সেটিও ভেসে যায় যমুনার জলে। এর 4 মাস পরে এসে 21 অক্টোবর আবারও তোলা হয় একই দাবি। তবে এবারও তাদের চাওয়া যে পূরণ হচ্ছে না তা পরদিনই আইন উপদেষ্টার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। নির্বাচনকালীন সরকারে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন আসিফ নজরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো কিছু আলোচনা হয়নি। নির্বাচনকালীন সরকার ছোট হবে না কেমন হবে এ ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়নি। দলীয় সমর্থক উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবিকেও খুব একটা পাত্তা দেননি আইন উপদেষ্টা। বলেন তাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে। এক দল বলে ওই দলের লোক আছে, আর এক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলে অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। দর্শক, যমুনার বৈঠক শেষে বিএনপি মহাসচিবের কথায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আমরা পেয়েছি। বিশেষ করে সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ ক্রমাগত যখন বাড়ছে, তখন বিএনপির কণ্ঠ বাজছে পরিবর্তনের সুর। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার উপর জোর দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই জন্য এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। এজন্যই প্রথমে প্রয়োজন প্রশাসন যে পুরোপুরি নিরপেক্ষ সেই ধারণা জনগণের মধ্যে তৈরি করা। বিএনপির কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জামাতের নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলটিতে। এমন অবস্থায় কোনোভাবে নির্বাচন হলেও পরিবেশ বিএনপির আয়ত্তে থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যমুনার বৈঠকে এ সংক্রান্ত উদ্বেগ তুলে ধরেন বিএনপি নেতারা। তবে এর পাল্টা জবাবে পরদিন ডাক পড়ে এনসিপি এবং জামাতের। দল দুটির নেতারা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যা বলেছেন তাতে বিএনপির স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। এনসিপি এবং জামাতের পক্ষ থেকে যে প্রেসক্রিপশন এসেছে তা বাস্তবায়ন হলে সেই পুরনো বিপ্লবী সরকারের তত্ত্বই কার্যকর হবে। বিদ্যমান সংবিধান বিলুপ্ত হয়ে অসীম ক্ষমতাবান বিপ্লবী সরকারের প্রধান হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। রাষ্ট্রপতির সাংবিধানিক এখতিয়ার কেড়ে নিয়ে তিনি জারি করবেন কথিত সাংবিধানিক আদেশ। প্রশ্ন হলো, এমন এখতিয়ার পেয়ে গেলে 4 মাস পর জাতীয় নির্বাচনের চাহিদা আর প্রয়োজন কার কাছে থাকবে? অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠনের তত্ত্বটি গত বছরের 5ই আগস্টের পর কয়েকটি গোষ্ঠীর কাছ থেকে শোনা গেলেও তা হালে পানি পায়নি। 14 মাস পরে সেই পুরনো রেসিপি নতুন বোতলে হাজির করছে এনসিপি এবং জামাত ইসলামী। এক্ষেত্রে উপলক্ষ করা হচ্ছে জুলাই সনদকে। বলা হচ্ছে এই সনদ বাস্তবায়ন করতে হবে ডক্টর ইউনূসের সাংবিধানিক আদেশ জারি করার মাধ্যমে। অথচ বিদ্যমান সংবিধানে এমন কোনো এখতিয়ার নেই। প্রধান উপদেষ্টা দূরের কথা, রাষ্ট্রপতিও এমন আদেশ জারির ক্ষমতা রাখেন না। যমুনার বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক জানান, জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর সই করবে তার দল। এক্ষেত্রে তারা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছেন। জনাব নাহিদ বলেন, সেই আদেশটি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে নিজেই জারি করবেন, কারণ জুলাই আন্দোলনের জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেই আছে। সেটা প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের নেই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট দিতে পারবেন না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে। সেটার আইনি এবং রাজনৈতিক কারণ নাহিদরা অধ্যাপক ইউনূসের সামনে তুলে ধরেছেন।
দর্শক খেয়াল করে দেখুন, এনসিপি পরিষ্কারভাবে সংবিধান বহির্ভূত একটি সরকারের প্রেসক্রিপশন দিয়ে এসেছে অধ্যাপক ইউনূসকে। সংবিধান রক্ষার শপথ নিয়ে 14 মাস ক্ষমতার মসনদে থাকা অধ্যাপক ইউনূস সেই সংবিধান ও রাষ্ট্রবিরোধী প্রেসক্রিপশন মন দিয়ে শুনেছিল। ঠিক একই প্রস্তাব জামাতও দিয়ে এসেছে। মাত্র একদিন আগে বাবা ছেলের দ্বন্দ্ব জমে উঠল। বৈঠক শেষে ঠিক এনসিপির সুরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অধ্যাপক ইউনূস জামাতের সাথে একমত। তিনি মনে করেন এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছুই নয়। সেক্ষেত্রে জামাতের পরামর্শ হলো একটা আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে, যেটাকে তারা বলছেন এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট। কোন সরকার এরকম একটা পরিস্থিতিতে পড়লে এটা দেয়ার এখতিয়ার রাখে। জামাত নেতা পরিষ্কারভাবে বলেছেন অধ্যাপক ইউনূস জামাতের সঙ্গে একমত পোষণ করেছেন, বলেছেন একটি আদেশের মাধ্যমে এটা হবে। দর্শক, বাংলাদেশের সামরিক সরকার ছাড়া অতীতে কখনো এ ধরনের আদেশের রেকর্ড নেই। অধ্যাপক ইউনূস কি তাহলে সেই পথে হাঁটতে যাচ্ছেন? মুখে মুখে গণতন্ত্রের ফেনা তুলে ফেলা যে উপদেষ্টা পরিষদে এত এত গণতন্ত্রের দাবিদাররা আছেন, তাদের হাতে এত বড় অগণতান্ত্রিক ডিসিশন কিভাবে আসবে? তাহলে কি বিএনপি উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটি কি সঠিক? দর্শক, জামাত নেতার বক্তব্য সঠিক হলে সংবিধান বহির্ভূত আদেশ জারির বিষয়ে প্রধান উপদেষ্টাও সায় দিয়েছেন। সেটি হলে মিত্রদের সঙ্গে মিলে নতুন আরেকটি সরকার ব্যবস্থার দিকে হাঁটতে চান অধ্যাপক ইউনূস। তার এই স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়ন হলে যমুনার জলে ভেসে যাবে বিএনপির নির্বাচনের স্বপ্ন। সেই সঙ্গে ভয়ঙ্কর এক অচলাবস্থায় পতিত হবে দেশ। প্রশ্ন হলো, এটাই কি সেই মেটিকুলাস ডিজাইন যার চূড়ান্ত ধাপ কার্যকরের সুযোগ খুঁজছে প্রকৃত ডিজাইনাররা?